এখানে এখানে থেকে তারেক রহমান ছিল এখানে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন তখন সাক্ষাৎকারে, পায়ের কোন জায়গাটা পাটা দেখান, কোন জায়গায় কামড়টা দে? এখানে বাজার পর্যন্ত পৌঁছাইছে, তখন তারেক আহমেদ আর নাই। ছেলের কোন স্মৃতি আছে কি, মানে বাবাকে বলছে আমি এটা হতে চাই, ভবিষ্যতে এটা করবো, আপনার কি আশা ছিল এই ছেলে নিয়ে? তারেককে নিয়ে কি আশা ছিল? লোক ছিল 4 জনের মধ্যে আমার ভাতিজার এটা দিছে। ও তখন এখানে 4 জন ছিল। তা হচ্ছে এটা পিছনের অংশে দেখাচ্ছি আমি, দেখুন। এবং আমরা যে ফতে যাচ্ছি সেই পথটার অবস্থা দেখুন, দেখছেন? আমি সেই কবরে চলে এসেছি। আমি এখন মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাসটিয়া গ্রামে আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে, এখানে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে। গত 26শে জুন 2024 সালে তারেক রহমান নামে ৪র্থ শ্রেণীর একজন ছাত্র তার নিজ বাড়িতে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। সেদিন কি ঘটেছিল, কখন তারেক রহমানকে সাপে কামড় দেয়, কখন তাকে হাসপাতালে নেওয়া হয়, কখন সে মারা যায়, পুরো বিষয়ের উপর আমি একটা প্রতিবেদন করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি এখন যেটা আগেও বলেছিলাম মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বেষ্টিয়া গ্রামের সেই বাড়িটিতে আছি, যে বাড়িতে গত 26শে জুন তারেক রহমান নামে যে ৪র্থ শ্রেণীর ছাত্রকে সাপে কামড় দেয়, সে মারা যায়। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন তারেক রহমানের চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ভাতিজা তারেক রহমান তো গত 26শে জুন এই বাড়িতেই সাপের কামড়ে মারা যায়। জি। সেদিন তাকে কখন সাপে কামড় দেয়, কখন তাকে হাসপাতাল নিয়ে যান, কখন সে মারা যায়, পুরো বিষয়টা যদি একটু খুলে বলতেন। যখন সাপের কামড় দেয় তখন হলো রোজ বুধবার, জি, বিকেল 5:30 কি 6:45 আচ্ছা বাজে। জি। তখন যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আছিলাম আমাদের পাশের ঘরে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকারের ভাঁজ পেয়ে আমি ঘর থেকে বাইরে হয়ে দেখি কি আমার ভাবি চিৎকার পারতাছে, মানে তারেকের মা। কারণ আমি বলি চিৎকার পারলোকে নিশ্চয় কোনো বল্লায় টল্লায় হয়তো কামড় দিছে। এখানে বাইরে দেখি আমার মা চিৎকার পারতাছে, তারেক সাপে কাটছে। এখানে বের হয়ে এসে দেখি আমি যে সত্যি সাপে কাটছে। আমি আর দেরি করি না, তখনই ঘর থেকে রসিয়াই নেয় বা 2 জায়গায় ভালো করে বাদ দিছি। আচ্ছা, বাদ দেওয়ার পরে পাশের বাড়িতে এক স্বাস্থ্য ভাই, তার সিএনজিতে করে ইমার্জেন্সি নিয়ে গেলাম মানিকগঞ্জ মালেকে সরকারি হসপিটালে। আচ্ছা, হ্যাঁ। তখন নিয়ে যাওয়ার পরেই ডাক্তাররা ট্রিটমেন্ট দিল। মানে ট্রিটমেন্ট বলতে আমি একটু থামাবো আপনাকে, এই যে সাপের যে অ্যান্টিবায়োটিকটা আছে, যে ইনজেকশন, সেটা দিয়েছিল প্রায় 1-1.5 ঘন্টা পর। সাথে সাথে দেয় নাই? না। কেন দেয় নাই? ওই নানান পদের ওষুধ দানো লাগবো, ডাক্তাররা বলছে যে ওষুধ দেয় ওষুধ মিক্স করে তারপরে ক্যানালার সাথে স্যানেলের সাথে দিয়ে লাগবো। আচ্ছা, মানে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ওনারা ফলো করছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলেন আপনি। তারপরে ওই জায়গায় নিয়ে গেলাম, স্যালাইন ট্যালাইন দিল। ডাক্তাররা বললো যে এখন মোটামুটি ঠিক আছে, আপনারা বেশি টেনশন করেন না, রোগী ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি রোগীরে মাপছি 53% আইছে, এখন আশঙ্কা মুক্ত, বেশি টেনশন নিয়েন না, রোগী ভালো হবে। আচ্ছা, এটা আমি যেটা বলছিলাম কি ইঞ্জেকশন দেওয়ার আগে না পরের ঘটনা, যে মানে বললো যে ভালো হয়ে যাবে ইঞ্জেকশন দেওয়ার পরে, তখন কি অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল? দিয়েছিল। আচ্ছা, এরপরের অবস্থা বলুন, যে ভালো হওয়ার পরে কেন সে মারা গেল? ভালো হওয়ার পরে ডাক্তাররা বললো যে আপনারা বেশি চিন্তা করেন না, রাত অনেক হয়ে গেছে, রাত তখন 12টা বাজে। আচ্ছা, রুগী নিয়ে গেছে আপনার ওই 6টার দিকে মানিকগঞ্জ পৌঁছাইছি। পৌঁছানোর পরে তো যাই বেশি দেরি করি নাই, ডাক্তাররা কইছে যে রুগীর অবস্থা মানে কামড় দিছে খুব তো অনেক জায়গা ক্ষত হয়েছে, রক্ত বেরোছে। ডাক্তাররা পরিষ্কার করে দিল, পরিষ্কার করে ড্রেসিং করার পরে নিয়ে গেল 5 তলায়। জি, নিয়ে যাওয়ার পরে এখন ডাক্তাররা বলতেছে যে অনেক স্যালাইন দিয়েছি, বেশি টেনশন করেন না। আমি আসছিলাম তখন নিচে। আচ্ছা, মানে গাড়ির ড্রাইভার আমার স্বাস্থ্য ভাই, সে আবার বুঝে বেশি, সে নিয়ে গেছে, বলে যে ভাই ঠিক চিন্তা করো না, তুমি নিচেই থাকো, গাড়ি তো সমস্যা হতে পারে, তুমি নিচেই থাকো।
আমি নিচে থাকলাম, স্বাস্থ্য ভাই বারে ওষুধ খেলে নিতে আনতেছে। আমি কই ভাই কি কি অবস্থা? কয় কি যে অবস্থা তো ভালোই, ডাক্তাররা বলতেছে, তা আমি আসতেছি, ইঞ্জেকশন নিয়ে লাগবো, ওটা ভিতরে নাই, আচ্ছা হসপিটালে নাই। আমি কাছে নেও। তখন আপনার হইলো রাত্রি 12টা বাজে। তখন আমার স্বাস্থ্য ভাই বললো কি আশঙ্কা মুক্ত হয়েছে, বেশি টেনশন করো না, কয় 53% আইছে। জি। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রহমত করবো। তার কিছুক্ষণ পরেই আমরা গেছি ওই হোটেলে, মানে চার হোটেলে চা খাইতে। জি। চা খাইতে আসার পরে বললাম কি যে ভাই একটু তারেক দেখে তারপরে আমরা দেখি ডাক্তার কি বলে, যে কোনো একটা পরামর্শ নিব। হ্যাঁ, এখন কয়ে যায় ঠিক আছে। তখন ওর সাথে গেলাম। এখন যাওয়ার পরে ডাক্তার তো স্যালাইন দিছেই, ক্যানালাও পড়াইছে। জি। স্যালাইন দেওয়ার পরে বাচ্চার সাথে ভালোভাবে কথা বলতেছি, আমার সাথে ভালোভাবে কথা বলছি। তারেক? হ্যাঁ, তারেক রহমান। আচ্ছা। কথা বলার পরে আমার সাথে ফোনেও ভিডিও ফোনেও কথা কইছে, আর আম্মুর সাথে বিদেশে কথা বলছে ভালোভাবে। আবুর সাথে না? না, ওর আম্মু। ও আম্মু মানে আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, ও চাচির সাথে কথা বলছে। চাচির সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কথা ভালোভাবে বলছে। তারপরে মোটামুটি আধা ঘন্টা পর ডাক্তার আবার আইছে, আইসা চেক করলো, কয় এখন 63% হয়েছে, কয় আর বেশি চিন্তা করেন না, ভালো রুগী ভালো। আচ্ছা। তখন আর আমার জানে পানি এলো, মানে মনে সাহস এলো। আচ্ছা। এখন তারপর ডাক্তাররা বললো যে আপনারা রুগীর রাত অনেক হয়ে গেছে, তাহলে রুগীর সাথে মাত্র ছেলের আম্মু থাকবো না, ছেলের আব্বু থাকবো, 2টা লোক থাকতে পারবেন, আর বেশি লোক থাকতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ। কই তাহলে আমরা যাই। ডাক্তাররা বললো আচ্ছা আপনারা কালকে ভোরে আসেন, কালকে রুগী ভালো হয়ে যাবো, কাল সকালবেলা নিয়ে যান। আচ্ছা। ওই খবর শুনে আমরা বাড়ি আইছি। আপনাদের মনে টেনশন নাই, খুশি মনে বাড়ি আসতেছি। বাড়ি আইসা ভাই এই যে দরজাটা যখনই খোলাইছি, খোলানোর পরে আমার ভাই হাসপাতাল থেকে তখন ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে আমার ভাই কয় কি তারেকের অবস্থা খারাপ, ডাক্তাররা বলতেছে এখন আর সম্ভব না, আমাকে যা চিকিৎসা করার আমরা করছি, আমরা আর পারবো না, ঢাকায় নিয়ে যান। এখন তখন ভাই আমি আর 2 চোখে পানি ধরে রাখতে পারি না। তখন ই করলাম, তারা তাড়াতাড়ি করে টাকা তুলিয়া যান লাগবে টাকা। তখন যাইতেছি, যাওয়ার পরে যে পথে থেকে আমার ভাই ফোন দিল, কই এত রাত্রি অনেক হয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে দিছি, এখন আইসা আমাদের পাইবা না, তোমরা টাকা লাগে কালকে আইসো, নাহলে বিকাশে পাঠাই দিও। আমরা রওনা দিয়ে দিছি অলরেডি, রওনা দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তখন আপনার হলো মানিকগঞ্জ রওনা দিছে, আমিন বাজার পর্যন্ত পৌঁছাইছে। তখন তারেক আহমেদ আর নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বলেন। আপনারা ডাক্তার ওই হাসপাতালকে ধরেন নাই যে তারা বললো যে রুগী ভালো আছে, 60%, 50% বললো, পরে 60%, আপনারা নিশ্চিন্তে বাড়ি চলে যান, তাহলে কেন মারা গেল? এটা কি তাদের কোনো গাফিলতি? তো অবশ্যই ছিল। এটার জন্য ধরেন না, আপনারা জিজ্ঞেস করেন নাই কিছু? মানে আপনারা বলেন আমার রুগী ভালো, এখন আমার রুগী আমরা বাড়ি আসার পরে মারা গেল কেন? এটা নিয়ে কোনো না। তখন তো আপনার ডাক্তার তো বলছে যে আমরা পারতাছি না, এখন তাড়াতাড়ি ইমার্জেন্সি ঢাকা নিয়ে যান। তখন তাহলে তো আমি একটা কথা আমি একটা ছোট করে অ্যাড করবো। আমি ওনাদের কথাটা শুনে আমার কাছে খুব খারাপ লাগতেছে, কারণ আমি সবাই ভিডিওতে বলেন যে আপনারা ওজার কাছে নিবেন না, ওজার কাছে তো প্রশ্ন উঠে না, ওজার কাছে গেলেই হবে। এখন হাসপাতালে নিলে যদি মারা যায়, তাহলে এর থেকে দুঃখজনক আর কি আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে কি হাসপাতালের কর্তৃপক্ষ যদি আগেই বলতো যে আপনার রুগী আপনি ঢাকা নিয়ে যান, তাহলে তারা যে সময়টা পাইছে, আপনারা তো অনেক সময় পাইছেন, টাকা নিলে অত আলহামদুলিল্লাহ, তারা তখন টাকা নিতে 6টার দিকে আমরা মানিকগঞ্জ পৌঁছাইছি, তাহলে আপনার রুগী মারা গেল রাতে 1টা। তাহলে আপনাদের তো অনেক সময়। আমি ছোট করে একটু জিজ্ঞেস করবো আপনাকে, ওকে কামড় দেয় কয়টা আমার সেটা বলেন। এখানে কয়টা কামড় দেয়? এখানে 5:30। 5:30 জন, 5টা 5:30 মারা যায় একটা, রাত্রি একটা, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা একটা, 8 ঘন্টা সময়, মানে অনেক সময়। আপনার 8 ঘন্টা ঢাকা 2-4 বার আপ ডাউন করতে পারতেন। তারা যদি, আমার কথা ঠিক আছে কিনা আপনি বলেন, তারা যদি প্রথমে বলতো যে আমরা পারবো না, আপনারা ভালো চিকিৎসার জন্য ঢাকা চলে যান, আপনারা ঢাকা নিয়ে গেলে তো হয়তো ছেলেটা বাঁচতেও পারতো। হয়াত মতো আল্লাহ তার থেকে চেষ্টা তো করতে হবে। তারপর আমাদের চাচাও বলছিল ডাক্তারে, অনেক সে মাস্টার মানুষ, হ্যাঁ, সে বলছিল ডাক্তারে যে না ডাক্তারতে আমি ডাক্তার ভাই আপনি এখনো আপনি বলেন, আমি এখন চলে যাবো, হ্যাঁ, যে রোগীর অবস্থা কি, যদি আপনারা এখন যে না আমরা পারপাছি না, যে ঢাকা নিয়ে যান, কি অন্য কোনো ব্যবস্থা নেন, তা ডাক্তারে কইছে না কোনো সমস্যা হবে না, রোগী ভালো হয়ে যাবে। তো রোগী ভালো হয়ে যাবে, রোগীকে অ্যান্টিভাইরামও দিল তারা, আপনি বলতেছেন। আসলে আপনি দেখছেন কিনা অ্যান্টিভাইরাম, অরিজিনাল অ্যান্টিভাইরাম দিয়েছিল কিনা? তা আমি সঠিক তো অতটা আমরা তার জানি না, কারণ আমার কথা হচ্ছে নরমাল একটা সুই দিয়েও যদি কয় যে অ্যান্টিভ্যাকসিন দিয়েছি না, তারা অ্যান্টিভাইরাম দিয়ে যদি বলে যে রোগীটা ভালো হয়ে গেছে, আপনারা বাসায় চলে যান, তাহলে সেই রোগী কেমনে আধা ঘন্টা 1 ঘন্টা পরে মারা যায়? আমার বলেন। তখন এমনটা সময় আপনাদের ঢাকা নেওয়ার জন্য বলতেছে, তখন তো চাইলে ঢাকা নিয়ে লাভ কোনো উপায় নাই, রাস্তায়
সে মারা গেল। আগে 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 ডাক্তারকে বলা হয়েছিল যে আপনার মতামত কি, হ্যাঁ বিস্তারিত আমাকে বলেন। যদি রোগী দেন আপনাকে যদি না রাখা যায়, তাহলে আইসিইউ তে যদি নুন লাগে তাহলে কোন আমরা নিয়ে যাই। না, আমার প্রশ্ন হচ্ছে, একটা সাপে কাটার রোগী আমি আজকে কতগুলো প্রতিবেদন করেছি, একটা দেখলাম মাত্র 2 ঘন্টা সময় পাইছে, 2 ঘন্টা পরেই মারা গেছে। সে জায়গায় আপনার তো ভাতিজার ভাগ্য ভালো যে সে 8 ঘন্টা মানে অনেক সময় ম্যাক্সিমাম নিছে। টাইম, এই টাইমে আপনি যদি ঢাকা নিয়ে যেতেন, আমার ঢাকাতে তো প্রচুর অ্যান্টিবায়োটিক, অন্য জেলাতে না থাকলে ঢাকাতে অবশ্যই আছে, আপনার ইচ্ছা করলে সেখানে নিয়ে অ্যান্টিবায়োটিক সব দিতে পারতেন, তাহলে এই সময়টা কেন আপনাদের নষ্ট করলো তারা? আমার সেটা প্রশ্ন। আমি কি আমার কথাটা বুঝতে পারছেন আপনি? এটা নিয়ে তাদেরকে জিজ্ঞেস করছিলেন কিনা, তাদের জবাব দিতে করছিলেন কিনা যে তোমরা বললা ভালো হয়ে গেছে, আবার তোমরা কেন সে মারা জিজ্ঞেস গেল? করার তো সময়ই পাই নাই, না, এরপরে জিজ্ঞেস করেন না, মারা যাওয়ার পর আর পর। জিজ্ঞেস করা নাই। কারণ আমরা তো আর ওই ধরনের মানুষ না, আমরা তো পেয়েছি মানুষ না যে যায় তাকে ডাক্তারের হাতে ঝামেলা করবো। অর্থাৎ ভিউয়ার্স একটা জিনিস বুঝেন, আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম, একজন হাফেজ ছেলে, সেও কিন্তু এইভাবে অবহেলায় কিন্তু গেল। এখানে দেখুন, এখানে ওনারা বললো যে সে ভালো আছে, 60% ঠিক কথা বলছে, এখন আসার পরে মারা গেল, আমরা রাখতে পারছি না, ঢাকা নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও, সেটা আগে বললেও পারতো। এখন এটার কোনো জবাব দিতে নাই, ওনারা কাকে বলবে? গরিব মানুষ কোথায় যাবে, কি যাবে, এই হলো কথা। আচ্ছা যাক, এখন আল্লাহর কাছে বলবেন, আর কি বলার আছে বলেন, কি বলার আছে। যাই হোক, তারেককে সেদিন সাপে কোথায় কামড় দেয়, কোন জায়গায়, কোথায় যদি বলতেন, সাপে সেদিন কোথায় কামড় দেয়? এই তো এই জায়গা থেকে, এখানে থেকে তারেক রহমান ছিল এখানে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন তখন সাক্ষাৎকারে, পায়ের কোন জায়গাটা, পাটা দেখান, কোন জায়গায় কামড়টা দেয়? এখানে কামড় দেয় না? আর দাঁত বসে যায়? দাঁত বসে যায়। আচ্ছা, আর এটা তো মূলত হচ্ছে পাকের ঘর। আচ্ছা, আপনার কি ধারণা এখানে কোনো কি ইঁদুরের গর্ত বা কিছু ছিল? সাপটা কোথা থেকে বের? ইঁদুরের গর্ত ছিল। ইঁদুরের গর্ত ছিল, এখন গর্তটা আপনারা বন্ধ করে দিয়েছি। যেটা আমিও ধারণা করতেছিলাম, এটা কোনো বিষাক্ত সাপ মূলত ইঁদুর খাওয়ার জন্য এসেছিল, এখানে ইঁদুরের গর্ত ছিল, সেই গর্তে হয়তো সাপটা ছিল। হ্যাঁ বলেন, আরেকটা বলতেছিলেন, ভাইরা বলতেছিলেন। ইঁদুর বেরিয়েছিল প্রথমে, কি ইঁদুর বের হয়েছিল? প্রথমে ইঁদুর বেড়েছে, ইঁদুরের পাশে ওইটা সাপটা বের হয়েছে, মানে ইঁদুর তো চলে গেছে। ইঁদুর চলে যাওয়ার পর ওর পা ছিল গর্তের কাছে, তখন ওর পায়ে কামড় বসাইছে। দেখুন, এখানে কিন্তু সাপ থাকার 100% সম্ভাবনা আছে। কেন আমি সেটা বলতেছি, দেখুন বাড়ির পরিবেশটা একটু, বাড়িটার পিছনেও জঙ্গল দেখুন, আবার এই পাশে এটা কি মরগের না কবুতরের? এটা মরগ পালে। আর পাশে হচ্ছে যে এই মাটির উপরে হচ্ছে টিন বা খড় দিয়ে, নিচে হচ্ছে মাটির আর ফ্লোর, আর এখানে হচ্ছে পাকের ঘরটা। আর সেখানে বিভিন্ন জায়গায় ইঁদুরের গর্ত, যদিও এখন তারেক মারা যাওয়ার পর এগুলো সব ওনারা নতুন করে হয়তো বা করছেন, কিন্তু এখানে গর্ত ছিল, সেই গর্তে মূলত সাপটা ছিল। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনি পাশে আসেন, সাপটা কি নিজের চোখে দেখেছেন? আমি দেখি নাই। কে দেখছে সাপটা? আমার ভাই, আমার মা। আচ্ছা, কি সাপ ওরা বলছে? গোগরা সাপ। এর আগে এই বাড়িতে আর কখনো গোগরা সাপ দেখেছিলেন? না, এই প্রথম। আপনার কি মনে হয় হঠাৎ করে সাপ কেন বেড়ে গেল? কি ধারণা, মানে কি কারণ হতে পারে এটা? এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাপের কামড়ে মানুষ মারা যায় শুনি, আমি নিজেও 20-25 জন মারা গেছে, আমি নিজে ভিডিও করছি, এরা সব সাপের কামড়ে মারা গেছে। এখন আপনার ভাতিজা মারা গেল, আপনার কাছে কি মনে হয় সাপগুলো, এই যে বিষাক্ত সাপ কেন লোকালয়ে চলে আসলো? আপনার কি বক্তব্য, কি কারণ আপনার মনে হয়? এই দেশের বন জঙ্গল সব কেটে ফেলছে। আচ্ছা, থাকার কোনো জায়গা পায় না, তাও মানুষের জায়গায় চলে আসছে, ওদের আবাসস্থল নষ্ট হচ্ছে ওরা, এই জন্য। জি। আর কি কারণ হতে পারে? আর এই ভারতে বর্ষা আসে, বর্ষার পানিতে ভেসে আসছে, ওই যে বন্যাতে। আরেকটা কারণ তো হচ্ছে ইঁদুর গর্ত।
তারেকরা ভাই বোন কয়জন? 3 জন। তারেক কি সবাই বড়? তারেক না, বোন সবার বড়। তারেক হচ্ছে মেজো না ছোট? মেজো। মেজো। তাহলে ভাই কয়জন, বোন কয়জন? ভাই 2 জন, বোন 1 জন। আচ্ছা, তাহলে তার আরেক ভাই আছে? হ্যাঁ, আরেক ভাই আছে। কি ছোট না? ছোট। তারেকের ছোট। তারেকের ছোট। তারেকের বাবা কি করে? এই বাড়িতে কৃষি কাজ করে। সেদিন তারেককে কখন দাফন করা হয়? সকাল 10টা 10:30টার দিকে, বৃহস্পতিবার। পরের দিন, বুধবারে কামড় দেয় পরের দিন? পরের দিন, জি। ওর কবরটা কোথায়? কবরস্থানেই। এটা কোথায়, মানে নামটা, কবরস্থান নাম কি? বাসচিয়া কবরস্থান। আচ্ছা, এটা যদি কাছাকাছি হয় আমি দেখানোর চেষ্টা করব। আর আজকে কিন্তু পরিবেশটা খুব ভালো না, বৃষ্টি, প্রচুর বৃষ্টি, রাস্তার অবস্থাও ভালো না। তারপর যদি কাছাকাছি হয় আমি দেখাবো। আর তারেকের যে পরিবারে তার ভাই বোন, তো বললেন যে ভাই একটা, বোন একটা আছে। আর বোন কোন ক্লাসে পড়ে, ভাই কিসে পড়ে? বোন বিয়ে দেওয়া হয়েছে, ভাই 3তে পড়ে। ভাই 3তে পড়ে। তাহলে ওরা ফিটাফিটি ছিল মনে হয়। তারেক তো ক্লাস 4-এ পড়তো। জি। আচ্ছা, এখন এই যে আপনার ভাতিজা অল্প বয়সে, একদম মনে করেন ক্লাস 4-এ হলে তার কতটুকু বয়স হয়েছে, চলে গেল, তার অনেক স্বপ্ন তার বাবা মায়ের ছিল তাকে নিয়ে, সব তো শেষ হয়ে গেল। যখন এই বাড়িতে এই জায়গায় আসেন, ভাতিজার কথা তো অবশ্যই মনে পড়ে, মনটা মানে খারাপ হয়ে যায় না? এই জায়গাতে তাকে অনেক কি চাওয়ার আছে, দেশবাসীর নিকট কি বলার আছে ওর জন্য? কি বলবো আর, সবাই দোয়া করবেন, সে জানি জান্নাতবাসী হয়। হ্যাঁ, আর ওই সবাই সতর্ক হবেন এসব ভিডিও দেখে, যে সাপ এরকম, যে তারেকেরা যে ভুলটা করলো, যে ইঁদুর গর্ত ছিল, হয়তো এগুলো ফলো, যদিও বিপদ আসলে আসলে সেভাবে কোনো কিছু আর হয় না, কিন্তু তারপরও যত সম্ভব ঘর বাড়ি পরিষ্কার রাখা যায়। আপনার মতে কি? ঠিক, জি। জঙ্গল রাখাই যাবে না, যে কোনো জায়গায় ইট জমে থাকা, জমে থাকা। আমি এখানে এই বাড়িতে অনেক জায়গা আছে যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে, আমি দেখাবো। এখানে অনেক জায়গা আছে, যেমন এই যে বস্তাগুলো আমি পরে দেখাবো ক্যামেরায়, এগুলোর ভিতরে থাপ থাকে। মানে সাপ চাই কি একটু যেখানে নিরাপদ জায়গা, মানুষের শরীরের তাপদের জন্য অনেক ভালো, ওরা ওইটা চাই যে আয়সা একটু ডিম পুড়াতে পারে। এই যে ভাই বুঝতে পারছে, এই জন্য তো ওই সুযোগটা দিবেন না। আর ইতিমধ্যে আমি নিজে, এগুলো মিডিয়াতে সেভাবে আসে না, আমি নিজে 20-21টা প্রতিবেদন করেছি, সবগুলাই মারা গেছে সাপের কামড়ে। আপনার ভাতিজা তো ছোট, দেখা গেছে ইউনিভার্সিটির ছেলেও মারা গেছে। অর্থাৎ সাপের কামড়ে এখন ছোট বড় নেই, সবাই যারে কামড় দিচ্ছে সেই মারা যাচ্ছে। আর আরেকটা জিনিস যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পর্যায়ে সবগুলো হাসপাতালে যেন অ্যান্টিবায়োটিকটা থাকে সাপের, যাতে মানুষ সাথে সাথে নিয়ে গেলে সে চিকিৎসাটা পায়। তাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে তারেককে সেদিন কখন সাপে কামড় দেয়, কখন তাকে হাসপাতাল নিয়ে যান, কখন সে মারা যায়, সবকিছু গুছিয়ে বললেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন তারেকের বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলে তারেককে তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনে এই পাকের ঘরে সাপে কামড় দেয়। হ্যাঁ, সেদিন সাপটা আপনি দেখেছিলেন? দেখেছিলাম। কি সাপ ছিল? গুক্কু সাপ। গোকরা সাপ ছিল। সাপটা মারেন নাই কেন? সাপটা তো মারার সুযোগ পাইনি, আপনি সবল দিয়ে ধরে চলে গেছে। সবল দিয়ে চলে গেছে। সবল দেওয়ার পরে কি ওর পায়ে থেকে রক্ত বা রক্ত বেরিয়েছে? রক্ত বেরিয়েছিল। রক্ত বেরিয়েছে। আচ্ছা, প্রাথমিকভাবে কি করেন? বা চাচা তো বলছিল ভান দেওয়া হয়, আর কোনো ওই জায়গায় কোনো মেডিসিন বা কিছু রক্ত যে বের হয়? আমরা কোনো কিছু দিইনি, এটা হাসপাতাল থেকে দিছে। হাসপাতাল থেকে। আপনি মূলত কি করেন? কৃষিকাজ করেন। আপনার ছেলেটা এই তো, ওর তো একেবারে মানে কি বলবো, জীবনটা শুরুই হলো না। ক্লাস 4-এ কত বয়স হয়েছে এখন? এই যে আপনার ভাইয়ের সাক্ষাৎকার থেকে আমি শুনলাম যে হাসপাতালে নিয়ে গেলেন, প্রথমে বললো ভালো, এরপরে বললো যে না, রাখা সম্ভব না। 7 ঘন্টা পরে মনে করেন যে পরিস্থিতি খারাপ হয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে 7 ঘন্টা সময় পেয়েছিল। এরপর ঢাকা নেওয়ার পরে রাস্তায় থেকে মারা যায়। তো এই যে তারেক যে একদম অল্প বয়সে চলে গেল, সে কি মাদ্রাসায় পড়তো না স্কুলে পড়তো? প্রাইমারি স্কুলে পড়তো। তার জন্য কি বলার আছে দেশবাসীর নিকট? কি চাওয়ার আছে ওর জন্য? ওর জন্য কিছু চাওয়ার মধ্যে আর কিছু সবার জন্য দোয়া চাই, যাতে আরে বেঁচতে নসিব পারি। এখন একদম আসলে তো সাপে কাটা রোগী, যেটা আমরা ইসলামিক দৃষ্টিতে বললে অনেকটা শহীদি মৃত্যুর মতো। তো আর ও ছোট মানুষ, ও সেভাবে আশা করি ভুল ত্রুটি বা জানি না গুনাহ, সেটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু যেহেতু একটা অপমৃত্যু হয়েছে, আল্লাহ পাক যেন তাকে মাফ করে ব্যস্ত নসিব করে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার ইন্টারভিউ বড় করব না, কারণ আপনার ছেলেটা মারা গেছে, আপনার মনে এমনিতেই খারাপ। মনে 8-10 দিন হলো মনে হয় তারেক মারা গেছে।
ছেলের কোনো স্মৃতি আছে কি, মানে বাবাকে বলছে আমি এটা হতে চাই, ভবিষ্যতে এটা করবো, বা আপনার কি আশা ছিল এই ছেলে নিয়ে, তারেককে নিয়ে কি আশা ছিল? ইচ্ছা ছিল যে যাতে সরকারি চাকরি করতে পারে, এরকম একটা ইচ্ছা ছিল। পড়ালেখা কিরকম ছিল তারেক? পড়ালেখা ভালো ছিল, অনেক ভালো ছিল। কত নম্বর রুল ছিল বা পড়ালেখা মনে করেন? রুল 7 ছিল, মানে আবার মনে করেন যে মৃত্যুর পরে টিউনো সহকারে সবাই ছিল ওরে ইয়া করার জন্য। মানে সবাই জানাইছে যে ছাত্রী খুব ভালো, ছেলেটা খুব ভালো, ভদ্র, কেউ এত কোনোদিন কাজে ঝগড়া করে না, ফুটবল খেলায় ভালো, খেলাধুলায় ভালো ছিল। যাক, এখন আসলে যেটা আপনার হয়তো ভাগ্যে এটা ছিল না, আল্লাহ পাক তার হায়াতে এতদিনই রেখেছিল, এটাই হবে, এই জন্য চলে গেল এই আর কি। কিন্তু যারা আপনারা দেখবেন, আমি হাসপাতাল নেওয়া বা কবিরাজ নেওয়ার কথা পরে, আগে আপনাদের বাড়ির আশেপাশ পরিষ্কার করবেন, এবং এই যে ইঁদুর গর্ত যদি থাকে এগুলো বন্ধ করে জায়গা খুঁজছিলাম, পরে খুঁজে মাটি সব ফালাই দিছিলাম ধুপে, এটা আর উইসা ছিল। এখন তো ধরেন ওচা করলেন, সব করলেন, এখন তো ছেলে চলে গেল, এখন তো আর সেটা, একটু যদি আগে সতর্ক হতেন তাহলে হয়তো এই জিনিসটা হতো না। যে আগে আমাকে এলাকাতে মনে করেন যে এত এরকম ছিল না, এই সাইডে এত দেখা যায় না। আচ্ছা যাক, এগুলো আপনারা বলতেছেন একটা কিন্তু আসতেছেন আপনার জায়গায়। হ্যাঁ জি, বুঝতে পারছি। হ্যাঁ, মানে চেষ্টা করছে, আগেও সতর্ক ছিলেন না, সতর্কতা হওয়া উচিত। এখন এত টেলিভিশনে, ইউটিউবে আপনার রাসেল ভাইপার সহ অন্যান্য সাপের কথা বলতেছে, তাহলে আপনারা তো অবশ্যই সতর্ক হওয়া উচিত, নাহলে তো আরো মৃত্যু ঘটতে পারে। আজকে তারেক গেল, কালকে আরেকজনও যেতে পারে। আর ছোট বাচ্চা এত কিছু বুঝে না, আপনারা যেরকম একটা সতর্ক হবেন, ছোট বাচ্চা হয়তো এখানে খেলতেছে, এখান থেকে বের হয়েও আপনাদের পিছনে যেরকম দেখছে কামড় দিতে পারে। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার ছেলের জন্য দোয়া রইলো, সবাই তারেকের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি এখন এই পর্যায়ে তারেকের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ তো তারেককে নিয়ে একটা প্রতিবেদন করছিলাম, সেদিন তাকে কোথায় সাপে কামড় দেয়, কখন সে মারা যায়, আপনিও এখানে ছিলেন, এবং আপনি এই বিষয়ে অনেক কিছু আমার পিছন থেকে বলতেছিলেন যে সাপের যে ধরটা থাকে কতদূর যায় বা কি, সব আগে থেকেও দেখছিল। আসলে এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন, বা হঠাৎ করে সাপ কেন বেড়ে গেলো, এটা সবকিছু যদি আপনার মতো করে বলতেন। সব বেড়ে গেল, চারিদিক দিয়ে জঙ্গল টঙ্গল অতিরিক্ত বেশি। মনে করেন সাপটা মনে করেন কোন জায়গায় থাকবে, মনে করেন ইন্দুরে দাবড়ায়, বেজিতে দাবড়ায়, মনে করেন শেষ পর্যন্ত ওই যে মানুষের যখন থাকে, মানুষের আশেপাশে মনে করেন ওটা আশ্রয় নাই। জি। আর সেদিন বলছিলেন যে ইঁদুর গর্তটা তারা দেখেছিল, বা ওটা নিয়ে কি একটা বলতেছিলেন আমার? ইঁদুর গর্ত ছিল, আমার ভাতিজা ওই জায়গায় মনে করেন ছিল, ইঁদুর নূরদা বাইরিছে, তখন ইঁদুর সবল দিতে পারে নাই, কে আমার ভাতিজারে সবলটা দিছে। আচ্ছা, ইঁদুর বের হয়েছে, ইঁদুরকে সাপে সবল দিতে পারে না, আপনার ভাতিজাকে সবল দিয়েছে, এটা কে দেখছে বা কে বলছে? ছিলেন কেউ? তারেকের আব্বু ছিল, আব্বু দেখছে, আম্মু দেখছে। আচ্ছা, 4 জন লোক ছিল, 4 জনের মধ্যে আমার ভাতিজারে এটা দিছে। ও তখন এখানে 4 জন ছিল, যেহেতু এটা বাকের ঘর, রান্নার জন্য অনেকে থাকতে পারে, বা তাহলে 4 জনের ভিতরে শুধু তারেককে কামড় দেয়, এবং আপনার ভাষ্য অনুযায়ী হচ্ছে সাপ ইঁদুরকে কামড় দিতে গিয়ে না পেরে আমার ভাতিজাকে তারেককে কামড় দেয়। তো সাপটা মারার চেষ্টা করেননি নাকি? সাপটা বেরিয়েছে, আমার স্বাস্থ্য ভাই বলে সাপটা মারো না, আমার পোলা যদি আবার পরে 20টা যদি না নামে তাহলে সমস্যা হতে পারে। মানে ওনার বক্তব্য হচ্ছে সাপটা যদি মেরে ফেলি তাহলে আমার বাচ্চা 20 নামবে না। এইগুলো হচ্ছে কুসংস্কার, ওনার কাছে মনে হয়েছে এই জন্য বলছে, কিন্তু আপনারা তো পরে ছেলেটা মারাই গেল। কিন্তু সাপটা যদি মেরে ফেলা হয়তো, হয়তো বা পরবর্তীতে বাড়িতে আর কারোকে হয়তো বা কামড় নাও দিতে পারে। এখন তো ভয় আছে, এটা কোথায় থাকতে তো পারে, থাকতে পারে, যেহেতু বিষাক্ত সাপ। এটা এলাকা জুড়ে মনে করেন একটা উত্তেজনা বিরাজ করতেছে। আপনি কি কৃষিকাজ করেন? হ্যাঁ, কৃষিকাজ। আপনাদের তো ভয় লাগে না? জমিতে তো সাপ থাকতে পারে। এখন বয়ে করলে তো আর কাজ হবে না, আমাদের তো কাজ করতে হবে, আমাদের খাদ্য খাইতে হবে না, উপার্জন করতে হবে না। মানে এখন মাঠেও ভয়, ঘরেও ভয়, সবারই ভয়, একটা আতঙ্ক। যাক, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই বিপদ থেকে রক্ষা করুক। আপনারা সাবধানে থাকবেন, আর সবসময় খেয়াল রাখবেন যে এই যে কোনো এরকম টুপ থাকলে, ইটের হোক, বাঁশ দিয়ে আগে বাড়ি দিয়ে দেখবেন ভিতরে কিছু আছে, সাবধানতা অবলম্বন করা। আর আমাদের দেশে পানি কম হইতেছে, তো ওই কারণে সাপটা আর কি বাড়তেছে। ঠিক আছে, আর দোয়া করি আপনার ভাতিজার জন্য আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমি বলছিলাম যে যখন ভাইয়াদের ইন্টারভিউ নিচ্ছিলাম, যে তারেকদের বাড়িতে সাপ থাকার সব ধরনের সম্ভাবনা আছে। কেন? দেখুন, এই যে দেখছেন, আপনার এখানেও সাপ থাকতে পারে, এটা কিন্তু তারেকদের থাকার ঘর না, আমি শিওর থাকার ঘর। এটা হচ্ছে যে আপনার রান্নাঘর, সে রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে বের হয়ে তারেককে কামড় দেয়। কিন্তু দেখুন থাকার ঘরটার অবস্থা কি। এই যে এখানে ওনারা
টুপ করে রেখেছিলেন একদম পুরো, দেখুন ধান থাকতে পারে বা অন্য কিছু। আর এখানে কি অবস্থা, এখানে একটা সাপ যদি আপনার থাকে, কারণ সাপ কিন্তু মানুষের শরীরে তাপ চায়, যেটা ভাইয়া বলছিলেন না, তো সে জায়গায় যেহেতু বিষাক্ত সাপ বাড়িতে আছে, সাপ যে কোনো জায়গায় থাকতে পারে। এই একটা দেখালাম। আবার আসেন যদি আমি এইদিকে যাই, ওরা কিন্তু আবার গরু পালে ওর দাদুরা। দেখুন আমি এইদিকে যদি আসি, এই যে ঘরটা, এই ঘরটা দেখুন, আমার যাইতেও ভয় লাগতেছে। এটাও কিন্তু সেম মাটির ফ্লোর। এখানের পরিবেশটা দেখুন, এখানেও আবর্জনা মানে অনেক কিছু জমিয়ে রাখা হয়েছে, এখানেও সাপ থাকতে পারে। আমি যে একদম 100% বলতেছি থাকবে, থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। আর এরকম ওভারঅল বিভিন্ন জায়গায় জায়গায় ওনাদের বাড়ির আশেপাশে, এই যে দেখুন একটা ইট, যেটা বলি ইট থাকলে অনেকগুলো ইটের ভিতরে সাপ থাকতে পারে। এখানে দেখুন অনেক দিন ধরে ইটগুলো জমিয়ে রেখেছে, এখানেও সাপ থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি। এইভাবে সাপ এক জায়গা থেকে হয়তো বা ওইদিকে গেছে। আমি জাস্ট আপনাদেরকে সিচুয়েশন দেখালাম যে এই যে একটা গর্ত, আমি ওইদিকে আসলে আমার কাছে এগুলো, এই যে দেখেন, দেখছেন ভিউয়ার্স কত বড় একটা গর্ত। যাক, আমি আশা করবো ওনারা এটা থেকে শিক্ষা নিবে, নিজের হাতের উপরে। এই যে তারেকের বাবার ছেলে চলে গেল, দাদার নাতি চলে গেল, মায়ের সন্তান চলে গেল, আশা করি ওনারা ভবিষ্যতে এইসব বিষয় খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বা বাড়ির ভিতরে এরকম আবর্জনা করে রাখবে না, যাতে ইন দ্য ফিউচার কখনো সাপের মুখোমুখি হতে না হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এখন তারেকের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তারেকের কবরটা কোথায়? এই তো আমাদের এখান থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ, পাশেই। আচ্ছা, দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, চলুন দেখবো। বিকজ আমি এখন তারেকের একজন প্রতিবেশীর সাথে যাচ্ছি। তারেকের বাড়ি থেকে অল্প দূরত্ব, ওনার কথা অনুযায়ী হচ্ছে 5 মিনিটের মতো দূরত্বে হচ্ছে সেদিন তারেকে কবর দেওয়া হয়। আমি এখন সেই কবরে নিয়ে যাচ্ছি। যে তারেক মাত্র 4th শ্রেণীর ছাত্র ছিল, সে অল্প বয়সের একটা ছেলে। কত বয়স হয়েছে? হয়তো 11 বছর বয়স। জীবনটা শুরুই হয় নাই। তার আগে বিষাক্ত সাপের কামড়ে তার জীবনটা শেষ হয়ে গেল। আর তারেকের কবরস্থানে যাওয়ার আগে আমি তারেকদের বাড়ির পিছনের একটা ভিউ দেখাচ্ছি। দেখুন, এই যে জঙ্গলের কথা আমি বলছিলাম, ওনাদের বাড়ির জায়গায় জায়গায় জঙ্গল। আর যে সেদিন যে তারেককে যে ফাঁকের ঘরে যে কামড় দেয়, এই ফাঁকের ঘরটা হচ্ছে এটা পিছনের অংশে দেখাচ্ছি আমি, দেখুন। এবং আমরা যে পথে যাচ্ছি সেই পথটার অবস্থা দেখুন, দেখছেন? মানে এখানে আসলে আমার আজকে আনফরচুনেটলি পথে কোনো পায়ে কোনো আমার বুট নেই। এখন ভয় লাগতেছে যে আল্লাহ মাফ করুক, এখানে যে পরিস্থিতি, সব ভিডিও করতে আসলে খুব টেনশন লাগে। দেখুন এই যে এই আমি এখানে আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানে সাপ যে আসছে, সাপ আসার যথাযথ কারণ আছে, সেটাই শেয়ার করলাম। আর ওই যে ওদের বাড়ির পিছনে আবার একটা খাল, এটা খাল নাকি ভাইয়া? খালের মতো। হ্যাঁ, খালের মতো, যদিও পানি নেই, কিন্তু এখানেও অনেক জঙ্গল আর বন আছে একটা, বন আর বিশাল একটা বন। এটা ভাইয়া বলছিলেন যে বিশাল একটা বন আছে, এই বনটা, এই বনের ভিতরে অনেকগুলো সাপ থাকে। বনের ভিতরে সাপ আছে ভাইয়া যেটা বলছিলেন। ভাইয়া আপনি সরাসরি কখনো সাপ আপনার সামনে পড়েছিল? হ্যাঁ, এই বনে অনেক সাপ আছে, তো আমার চোখে পড়েছে। আচ্ছা, সাপ মেরেছিলেন কখনো? হ্যাঁ, সাপ এখানে একটা দেখুন, আমি জানি জায়গায় জায়গায় জঙ্গল। এখানে এই যে দেখুন,
আর এই বনটার কথা বলছে, বনটাতে প্রচুর সাপ আছে, এটা ভাইয়া বলছিলেন। তো আসলে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে তারেকদের বাড়ির আশেপাশের ভিউ আমি শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা বোরিং হচ্ছেন কিনা জানি না, আমি চাইতেছি যে মানে এই এলাকার পরিস্থিতিটা কেমন। এই যে সাপ বেড়ে গেল, সবাই বলে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, এখানে আমাদের কিছু ইন্ডিভিজুয়াল এখানে আগেও মারা গেছে, দোষ আছে। যেমন আমরা নিজেরাই বাড়িঘর পরিচ্ছন্ন রাখি না, এই যে যেটা আমি দেখলাম, আমি শেয়ার করলাম আপনার সাথে, তো সাপ এসে সেখানে আশ্রয় নেই, এইটাই হচ্ছে আরেকটা কারণ। বাড়ির পাশে যে কবরস্থান ভাইয়া বলছিলেন, আমি সেই কবরে চলে এসেছি। ভাইয়া, হ্যাঁ, যে নতুন কবর যেটা, এটা তো মনে হয় তারেকের কবর। এটাই তারেকের কবর, সেদিন এখানে তাকে দাফন করা, এখানে দাফন করা হয়েছে। ভিউয়ার্স, যেটা ভাইয়া বলছিলেন, এই যে দেখছেন নতুন কবরটা, এই কবরেই চিরনিদ্রায় শায়িত আছেন তারেক। যেটা আমি প্রতিবেদনে বলছিলাম, তারেক গত 26শে জুন বুধবার তাকে তার বাড়ির ভিতরে যে পাকের ঘর আছে সেখানে সাপে কামড় দেয়, এবং পরের দিন বৃহস্পতিবার সেই মৃত্যুবরণ করেন, এবং মারা যাওয়ার পরে বাড়ির পাশের এই কবরস্থানটিতে তাকে দাফন করা হয়। আর এই যে কবরস্থান দেখুন, এটার পাশেও অনেক জঙ্গল আছে। আচ্ছা ভাইয়াকে আমি একটা কথা বলবো, ভাইয়া এখানে শুধু একটা কবর কেন, আর কবর নেই কেন? এখানে অনেকগুলো কবর আসলে নতুন করে মাটি ফেলানো হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি মানে স্থায়ী ভাবে নাকি কয়দিন পরে আবার তুলে অন্য কবর হবে নাকি? না না, স্থায়ী ভাবে এটাই। অনেকদিন থাকবে না? অনেকদিন থাকবে। কতদিন থাকে একটা কবর? থাকে অন্তত 10 বছর, এরপরে করে ফেলবে। হ্যাঁ। তো যেটা বলছিলেন, কিন্তু এটা আপনাদের কি এলাকার কবরস্থান না পারিবারিক? এটা না, এলাকার সবাই। আচ্ছা, এখানে আরো কবর আছে, এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে সেজন্য। আর এখন আপাতত এখানে একটা কবরই দেখা যাচ্ছে তারেকের। ওই যে পাশে হয়তো আরো কবর আছে, ওই যে এখানে দেখুন, এখানেও আছে। কিন্তু কবরস্থানের পিছনেও জঙ্গল আছে, দেখুন এখানেও কিন্তু অনেক জঙ্গল, বা ভুট্টা ক্ষেত, বা ভুট্টা ক্ষেত, ঘাসের জমি, ভুট্টা জমি। সবাইকে বলবো, এই মাত্র 11 বছর বয়সের তার ছোট জীবনে কি বা তার জীবন হলো, কি বা কিছুই পেল না, আর একটা অপমৃত্যু সাপের কামড়ে সে মারা গেল। সবাই যারা এই ভিডিও দেখছেন, সবাই তারেকের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তারেককে ব্যস্ত নসিব করে, পাশাপাশি তার বাবা মাকে এই শোক সইবার তৌফিক দান করে, এবং তারা আর যে ভাই বোন আছে সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আর ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ত মানুষ, তার ভিতরেও আমাকে আমার অনুরোধের দর্শকদের জন্য আপনি তারেকের এক্স্যাক্টলি কবরটা দেখিয়ে দিলেন, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়া, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।